সবথেকে বড় যে বিষয় যেমন সংবাদ মাধ্যম যাকে বলা হয় ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, এবং সংবাদ মাধ্যম মানে আমরা যারা খবর প্রচার করি বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক জায়গাতেই দেখা যায় যে ফেক খবর, ফেক নিউজ বেরোচ্ছে, কিন্তু মূলত এজেন্ডা ড্রিভেন। মানে বাংলাদেশের যদি আমরা শেষ দুদিন ধরে আমাদের কাছে প্রমাণও রয়েছে সেই বিষয়গুলির, যে বাংলাদেশের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম তারাও একইভাবে ভারত সরকার বা ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কেউ বলছেন 5টা জেট ভারতের নামিয়ে দেওয়া হয়েছে, কেউ বলছেন বিভিন্নভাবে কূটনৈতিক চাল, ভারতের অন্য ধরনের কূটনৈতিক চাল ছিল। তো সে জায়গায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের যে পরিকল্পনা, কারণ আপনি দীর্ঘদিন সেখানে ছিলেন, আপনার মানে একেবারে যে বলা হয় এক্সপিরিয়েন্স, সেই ক্ষেত্রে কি বলে যে সংবাদ মাধ্যমের যে স্ট্যান্ড পয়েন্ট, সেই স্ট্যান্ড পয়েন্ট তো কিছুটা হলেও, মানে কিছুটা বলতে যদি 80% ধরি তাহলে প্রায় 80%ই কিন্তু ভারত বিরুদ্ধ। সেটা কি কোথাও গিয়ে নাড়া দিচ্ছে না আমাদের? দেখুন, বাংলাদেশের মিডিয়াও আন্ডার প্রেশার আছে। আপনি তো জানেন যে যখন ইউনূস সরকার এলো আর ওই স্টুডেন্টরা সব মিলে অনেককে সরিয়ে দিল, মানে জবরদস্তি, মানে তাদের অ্যাটাক করে। আমি জানি প্রথম আলোর মতন একটা নিউজ পেপারের অফিসে অ্যাটাক হলো, মানে বেসিক্যালি প্রেশার দিয়ে সরিয়ে দিল যে তারা নাকি মানে হাসিনা পন্থী কিংবা আওয়ামী লীগ পন্থী। এখন তারা ওদের এখন সবাইকে সরিয়ে দিয়েছে। এখন তারা চায় যে যারা ওদের কথা শোনে, ওদের কথা মতো লেখে, ওই ধরনের ব্যাপার। ডেমোক্রেসি তো নেই বাংলাদেশে এখন, তো ওরা এসব করতে পারছে। তাই জন্যই আপনারা দেখছেন যে মিডিয়াতে কিংবা নিউজ পেপারে ওই রকম কথাবার্তা আসছে, ভারত বিরোধী কথাবার্তা আসছে, কেন সেটাই ওরা চাইছে। ইউনূস রেজিম সেটাই চাইছে, ওটাই প্রমোট করছে। তো তাদের উদ্দেশ্য আমরা সব জানি, কিন্তু আমরা দেখছি যে এগুলো হচ্ছে। কিন্তু যেই আবার সরকার বদলাবে কিংবা কিছু একটা হবে, তাদের সুর আবার পাল্টে যাবে। এরকম আমরা দেখেছি বাংলাদেশে হতে। কেন বাংলাদেশ মিডিয়া কিছু ভালো মানে 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 নিউজ পেপার আছে, কিন্তু এজেন্ডা ড্রিভেন তো আছেই অনেকেই। এই যে জামাতে ইসলামীর সাপোর্টার যারা, ইসলামিক সাপোর্টার যারা, তারা তো ভারত বিরোধিতা চিরকাল করে এসছে কিংবা মানে ভারতের বিরুদ্ধে লিখে এসছে। তাতে আমাদের কিছু এসে যায় না। পাবলিক জানে ভারত কোথায় দাঁড়িয়ে আছে আর ভারতের কি অবস্থান, এটা পাবলিক জানে, লোকে জানে ভারতের কোথায়। কিন্তু মাঝে মাঝে ভাবি যে যারা ভারত বিরোধিতা করে তারাই আবার এসে ভারতের ভিসা চায়, যে আমাকে যেতে দিন, ওখানে কাজ আছে, আমার মেডিকেল ট্রিটমেন্ট আছে ইত্যাদি। তো এরকম হয়ে থাকে। তাতে আমাদের খুব মানে এত বেশি চিন্তা করার দরকার নেই। we know this and we factor this into our policy making. একেবারেই তাই। এবং তারই মধ্যে কিন্তু আরও একটি প্রশ্ন, সেটা খুব নাড়া দিচ্ছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়। রিটায়ার্ড মেজর জেনারেল বাংলাদেশের ফজলুর রহমান, তিনি বলেছেন যে পাকিস্তান যদি ভারতকে হামলা করে তাহলে বাংলাদেশেরও হামলা করা উচিত, এবং 7 সিস্টার্স যে স্টেটস রয়েছে সেগুলো বাংলাদেশের দখল করা উচিত। সেটা বাস্তবিকভাবে আমি জানি না কতটা সম্ভব, কিন্তু এই ধরনের কথাবার্তা, সেটা নিয়ে কি বলবেন? আচ্ছা দেখুন, এই যে নামটা বললেন, যে জেনারেলের নাম বললেন, এর একটা হিস্ট্রি আছে। জানি না আপনাদের মনে আছে কিনা, মানে হাসিনা শাসনের সময়, তখন আমি বোধহয় ডেপুটি হাই কমিশনার ওখানে, তখন একটা পাদুয়াতে একটা ইনসিডেন্ট হয়েছিল। তখন তখন বিডিআর এর হেড ছিল। তখন খুব একটা এগ্রেসিভ পজিশন নিয়ে ভারতের বিএসএফ এর কে অনেক সোলজার্সদের গুলি করে, তারা গুলি করেনি, কিন্তু এরা গুলি করে তাদের মেরে ফেললো। তারপর ওদের লাশগুলো নিয়ে খুব মানে একটা বিভৎস একটা মানে ডিসপ্লে করেছিল। তো সেই নিয়ে আমরা অনেক প্রোটেস্ট করেছিলাম। আর তারপর এই জেনারেলকে কিছুদিন পরে সরিয়ে দেওয়া হয়। একটা কথা আমাদের মনে রাখতে হবে, এইসব জেনারেলরা যারা পরের দিকে, এখন আর নেই, কেন যখন জেনারেল মঈন 2006-5 যখন জেনারেল হলো,
তখন উনি আমাকে একবার বলেছিলেন যে হাই কমিশনার, এখন আর আমাদের আর্মিতে কোনো পাকিস্তানি ট্রেন্ড অফিসার নেই। তো আমি সেটাই বলতে চাইছি, এরা সব পাকিস্তানি ট্রেন্ড অফিসার্স, এদের মাইন্ডসেট কিন্তু পাকিস্তানি, মানে কেন তাদের উপায় নেই, তারা ওইভাবেই ট্রেন হয়েছে, তাদের ডক্ট্রিন ইত্যাদি সবই মানে ওদের মাথায় যেগুলো ঢোকানো হয়েছিল পাকিস্তানে সেগুলো রয়ে গেছিল। তাই জন্য আমি মনে করি এরকম কথাবার্তা, এরকম ব্যবহার। তবে আশ্চর্য ব্যাপার হলো যে ইউনুস রেজিম এই জেনারেলকে কেন ফিরিয়ে এনেছে, সে তো হি হ্যাড বিকাম হিস্ট্রি। তার মানে ইউনুস রেজিমের যে মনোভাব সেটা বোঝা যায়, যে এরকম অ্যান্টি ইন্ডিয়ান লোককে তারা একটা কি স্থান দিয়েছে, কি কমিটি ইনভেস্টিগেশনের জন্য তাকে লাগিয়েছে। তো দিস আর অল সিগন্যালস দ্যাট আমরা সবই পিক আপ করি আর আমরা দেখি। আমি তো দেখি, তবে আমার মনে হয় সরকারে তাদের কাছে অনেক বেশি খবর আছে এসব ব্যাপারে, তারা সব নোটিস করে, নোট করে, এগুলো সবই মানে মানে তারা করে তখন পলিসি ইনপুটসে যায় এগুলো। তাই জন্য ইউনুস সরকারের প্রতি ন্যাচারালি একটা মনোভাব গড়ে ওঠে এখানে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্টর that is important. একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ দুটো প্রশ্ন করব, খুব সময় কম, একদম সংক্ষিপ্তভাবে করব। খালেদা জিয়া তিনি দোহা থেকে দুদিন আগে ফিরেছেন এবং সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তার সঙ্গে সেনাপ্রধান ছিলেন, এবং সেখানে দাঁড়িয়ে কি কোথাও বাংলাদেশ কি আরও একটা কূটনৈতিক চাল দিতে চলেছে, বা সেখানে কি কোনো রকম প্ল্যানিং চলছিল পাকিস্তানের সঙ্গে? আপনার কি মনে হয়? বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন ওখানে? একেবারেই হ্যাঁ, সেটা হতে পারে, কেন উনি হয়তো ওখানে ট্রিপে গেছিলেন, কিংবা ম্যাডাম খালেদা জিয়ার সাথে পরামর্শ করতে গেছিলেন, ওনার মনোভাব কি ইত্যাদি জানতে চেয়েছিলেন। কেন এখন একটা মানে পলিটিক্যাল অ্যাটমসফিয়ার যেরকম, কেন বিএনপি বলছে যে খালেদা জিয়ার বিএনপি বলছে যে তাড়াতাড়ি ইলেকশন করাতে, তারা একটা অপরচুনিটি দেখছে এখানে যে আমরা হয়তো ক্ষমতায় ফিরে আসতে পারি। কেন আওয়ামী লীগকে তো মানে ক্ষতবিক্ষত করে মানে তাড়িয়ে দিয়েছে প্রায়, কিন্তু আওয়ামী লীগকে মানে হয়তো ইলেকশনে তাদের হয়তো যাই না দাঁড়াতে দেবে কিনা। এখন তো অনেকে বলছে, স্টুডেন্ট গ্রুপ ইত্যাদি, তারা বলছে যে আওয়ামী লীগকে ব্যান করে দাও, কিন্তু সেটা করা কি সম্ভব? আমি মনে করি না, হয়তো সেটা হবে না। আমার মনে হয় আর্মি চিফের তরফ থেকেও এটা বলা হয়েছে যে একটা রিফর্মড আওয়ামী লীগকে আমরা চাই যে তারা ইলেকশনে আসুক। দেখো, আওয়ামী লীগকে ব্যান করলে তো তার আর ইলেকশন ফ্রি আর ফেয়ার মানে বলা যাবে না, বিকজ আই থিংক দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দ্য নেক্সট ইলেকশন। সেটা সবাই চায়, একটা ফ্রি অ্যান্ড ফ্রি ইলেকশন। সেটা এখন ম্যানিপুলেট করে যদি আওয়ামী লীগকে মানে ম্যানেজ করে, কোণঠাসা করে, তাদের মানে ইলেকশন প্রসপেক্টস গুলোকে ড্যামেজ করতে পারে, সেটা ওরা করবে। আমার মনে হয় সেটা ওরা করবে। কিন্তু তারা কি চায় বিএনপি পাওয়ারে আসুক, সেটাও আমি জানি না। কেন স্টুডেন্টরা তাদের একটা নিজের পার্টি করেছে, তারা হয়তো চায় আমরাই ক্ষমতায় আসি। সেখানে জামাতে ইসলামীর সাপোর্টও হয়তো ওরা পাবে। কেন জামাতে ইসলামী দেখবে, কেন জামাতে ইসলামী সেটা সবচেয়ে বড় ইসলামিস্ট পার্টি, আর কিন্তু কোনোদিনই তারা ইলেকশনে এই 10-12% বেশি ভোট পায় না। আর ওদের ওই মানে ম্যাক্সিমাম সিট ওরা হয়তো যখন পেয়েছিল তখন হয়তো এই 15 কি 17 মতন সিট পেয়েছিল, 300 মেম্বার অ্যাসেম্বলি। একেবারে স্যার, শেষ প্রশ্ন করব এবং তারপরে খুব সংক্ষিপ্ত সময় রয়েছে। একেবারে খুব ছোট্টভাবে জানতে চাইব যে আগামী দিনে পাকিস্তান যদি ভারতে হামলা করে, তাহলে আপনি অনেক দিন থেকেছেন সেখানে, জানেন তাদের মানসিকতা, তাদের জানেন, যদিও বা সেখানে হাসিনা সরকার তখন ছিল, কিন্তু এখন কি এটা বলা যায় যে পাকিস্তান যদি পাল্টা হামলা করে বা যুদ্ধ যদি একেবারে সরাসরি হয়, তাহলে বাংলাদেশ পাকিস্তানকেই সাপোর্ট দেবে? না, আমার সেটা মনে হয় না। কিছু লোক তো দেবেই, মানে সেটা তো আমরা ডিসকাস করেইছি, যারা ইসলামিস্ট প্রো পাকিস্তানি তারা তো পাকিস্তানকে সাপোর্ট দেবে, কিন্তু কিভাবে দেবে সেটাও একটা মানে আমাদের বোঝা দরকার। তারা হয়তো চেঁচামেচি করবে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সরকার থেকে কি রকম সাপোর্ট দেবে
আমি সেটা বলতে আই এম ডাউটফুল, কেন ওরা এরকম এর মধ্যে জড়াতে চাইবে না আমার মনে হয়, কেন ওরা নিউট্রাল থাকবে কিংবা বলবে আপনারা ডিপ্লোম্যাটিক ডক্স করুন, শান্তি ফিরে আসুক, যে লাইনটা ওরা অলরেডি নিয়েছে সরকার থেকে, আমার মনে হয় ওটাই হবে। একেবারেই। অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ইতিমধ্যেই আমাদের সঙ্গে ছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী, প্রাক্তন ভারতীয় হাই কমিশনার বাংলাদেশের, এবং ইতিমধ্যেই কিন্তু যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে দেখার বিষয় যে বাংলাদেশ তারা ঠিক কোন পথে এগোয় এবং তাদের স্ট্যান্ড পয়েন্ট কি হয়। কারণ পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ লাগে তাহলে কি বাংলাদেশ পাকিস্তানকে সাপোর্ট দেবে, আর যদিও বা দেয় তাহলে তাদের অবস্থা কি হবে।